নমস্কার, মুম্বাই আকাশবাণীতে আপনাদের স্বাগত। আজকের দিনটা খুবই সুন্দর। আবহাওয়া মেজাজ বদলেছে, আর এতদিনের গরমের পর আজকে একটু ঠান্ডা অনুভব করা যাচ্ছে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ভারতীয় হকি টিম ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করার জন্য অস্ট্রেলিয়া রওনা হচ্ছে। ওদের রওনা হওয়ার আগে আমরা ইন্ডিয়ান হকি টিমের কোচের সাথে কথা বলেছিলাম জেতার সুযোগের বিষয়ে জানার জন্য। উনি আমাদের বলেছেন টিমটি পুরো উৎসাহের মধ্যে আছে এবং আমরা ভালোই খেলবো। কাল হঠাৎ শহরের বাইরে পশ্চিম দিকে অবস্থিত একটি কাঠের কারখানাতে আগুন লেগে যায়। 3টে দমকল গাড়িকে তৎক্ষণাৎ ওই ঘটনাস্থলে পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ধরার কারণ হিসেবে শর্ট সার্কিট বলা হচ্ছে। শহরের কলেজে চলা ছাত্র নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। এই সময়ের আরো বিশেষ কিছু খবর হলো, একটি যুবকের মৃতদেহ শহরের একটি পার্কে পাওয়া গিয়েছে, আর তক্ষুনি সিআইডির টিমকে এই বিষয়ে তদন্ত করার জন্য ওখানে ডেকে পাঠানো হয়। শহরে এই ধরনের ঘটনা প্রথমবার দেখতে পাওয়া গেল। এই মুহূর্তের খবর আমরা আপনার কাছে পৌঁছে দেব। এটা আকাশবাণীর সকালের সংবাদ এখন এটা কি? নমস্কার, এখন গ্রামোফোন রেকর্ডিং ডক্টর কে। এটা মুখে এই রক্তটা, এটা কি করে হতে পারে? আমার তো কোথাও আঘাতও লাগেনি। ঘরের ভেতরেও সবকিছু ঠিকঠাকই তো আছে, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? হ্যাঁ স্যার, এখানেই আছি স্যার। কিছু লোকজন আছে এখানে, ওদের জিজ্ঞাসাবাদ করব। স্যার, কোনো কিছু জানতে পারলেই আপনাকে জানাচ্ছি। প্রায় এখানে লোকেরা সকাল সকাল জগিংয়ে আসে। আমি আজ একটু তাড়াতাড়ি এসেছি, দেখলাম যে এই লোকটা পড়ে আছে। আর কেউ ছিল আশেপাশে? না, আমি তো দেখিনি, আর যদিও হয় সে চলে গেছে। পিঠের দিকে তো কোনো ক্ষত দেখতে পাচ্ছি না। একটু বডিটা উল্টাও তো, দেখি সামনের দিকে কিছু আছে কিনা। চোখ বেরিয়ে এসছে প্রায়। মনে হচ্ছে মরার আগে কিছু দেখে খুব ভয় পেয়েছিল। আরে কিছু দেখে ভয় পেয়েছিল। বড় অদ্ভুত রকমের দাগ তো। হ্যাঁ স্যার, ছুরি বা গুলির দাগ নয় এটা। এটা দেখে তো মনে হচ্ছে কেউ দাঁত দিয়ে কামড়েছে। দাঁত দিয়ে কেউ কেন কামড়াবে স্যার? কি করে বলবো বিবেক, কোনো জানোয়ার টানোয়ার হতে পারে। স্যার, পকেটেও কিচ্ছু নেই। স্যার, ওই লোকটা এই লাশটাকে সকালেই দেখেছে। সকালবেলাতেই? তার মানে কাল রাতেই কোনো জানোয়ারের হাতে এর মৃত্যু হয়েছে। স্যার, রাত্রেবেলা এই এরিয়াটা একদম ফাঁকা থাকে, কেউ এখানে আসা যাওয়া করে না। আর গলার উপরে এরকম দাগ তো বাঘ বা চিতা জাতীয় প্রাণীর আঘাতেই হয়। এই দেখো। স্যার, গলায় ক্ষত চিহ্ন ছাড়া শরীরে আর কোথাও কোনো চিহ্নই নেই স্যার। এটা কেন স্যার? হ্যাঁ বিবেক, রক্তও কিন্তু বেশি বেরোয়নি। আর এখানে আশেপাশে রক্ত ছড়িয়েও নেই। স্যার, এটাও তো হতে পারে যে ওই জানোয়ারটা এই লোকটাকে অন্য কোথাও মেরে তারপর লাশটাকে এখানে ফেলে রেখে গেছে। না বিবেক, তেমনটা হলে এখানে আশেপাশে লাশটাকে টেনে আনার দাগ নিশ্চয়ই থাকতো, কিন্তু সেরকম কিছু নেই। আর আরও একটা কথা, যদি কোনো জানোয়ার এই মানুষটাকে মেরে থাকে তাহলে সে লাশটাকে এভাবে ফেলে রেখে যাবে কেন?
কেদার, তুমি আমাকে এত রাতে কেন কবরস্থান নিয়ে এলে? আমার ভীষণ ভয় লাগছে। চলো এখান থেকে, মালতী চলো। মালতী তুমি ভয় পেও না, আমি আছি না, তুমি তুমি ঘাবড়িও না। কাট 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 কাট! কেদার, কি করছো? কোনো এক্সপ্রেশন নেই তোমার মুখে, একদম ফ্ল্যাট। ও লাইনগুলো ঠিক বলছে তো? হ্যাঁ স্যার। ওকে। আরে তুমি তুমি এখানে কি করছো ভাই? তোমার এন্ট্রি তো এখন নয়। তোমার নিজের কিউ মনে নেই? আরে ভাই, কেন চলে এলে এখন? যখন কেদার এখান থেকে চলে যাবে আর এই মেয়েটা একলা হয়ে যাবে, তখন তুমি ওর পেছন থেকে এসে ওর উপর ঝাঁপাবে। ওকে স্যার। মনে থাকবে তো? ওকে, স্যার। যাও যাও, নিজের জায়গায় যাও, আর কেউ মনে রাখবে। চলো ভাই, আবার শুরু করছি। ওকে। অভিনব, এখানে কি করছো? আরে এমনিতেই তো রিহার্সালে দেরিতে এসেছো। তোমার জানা আছে নাটকের মাত্র 3 দিন বাকি আছে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও, গিয়ে তৈরি হও। ইয়েস স্যার। ও কিরণ যেন খামখেয়ালি রয়েছে। আমার মনে হচ্ছে না পারফর্ম করতে পারবে। ওকে ওকে বদলাচ্ছেন না কেন? আর 3 দিন বাকি আছে। এই অবস্থায় কোনো চেঞ্জ করতে পারবো না, পরে দেখা যাবে। ওকে, রেডি গাইস? চলো, অ্যাকশন! কেদার, কেদার, এটা তুমি আমাকে এত রাতে কবরস্থানে কেন নিয়ে এলে? চলো এখান থেকে, আমার ভীষণ ভয় লাগছে। তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। আমি ব্যাস 2 মিনিটেই আসছি। না তুমি কেদার, ঘাবড়ে যেও না, আমি আসছি 2 মিনিটের মধ্যে। এখানেই দাঁড়াও তুমি। পাগল হয়ে গেছিস নাকি? ভয় পাইয়ে দিয়েছিলি। কি হয়েছে? চলুন স্যার, আপনার মেকআপ করতে হবে, ওই নতুন মেকআপ। স্যার প্লিজ, কি ভাবছেন স্যার? বস, তোমার সন্দেহ একদম ঠিক। এর গলার উপর যে দাগটা রয়েছে, এটা ধারালো দাঁতের দাগ। কোনো জানোয়ার কামড়ালে এটা হয়। আর মনে হয় স্যার, এই জানোয়ার এদের মধ্যেই কেউ, যাদের তীক্ষ্ণ দাঁত হয়। এই দেখুন, যেমন বাঘ, চিতা বা কোনো নেকড়ে। ওরে বাবা রে, এতগুলো জানোয়ার শহরে ঘুরে বেড়াচ্ছে। আজকে থেকে রাত্রে তো আমি বাড়ি থেকেই বেরোবো না আর। ফ্রেডি স্যার, এর মধ্যে সমস্ত জানোয়ার নয়, এর মধ্যে একটা জানোয়ারই শহরে ঘুরে বেড়াচ্ছে। সে যেটাই হোক রে ভাই, চাচা আপন প্রাণ বাঁচা, আপনি বাঁচলে বাপের নাম। 2 সপ্তাহ আগে এই জানোয়ারটাই 2 জনকে মেরেছিল, এটা 3য় শিকার। এবার 4 নম্বর যে কে হবে কে জানে। দেখো সালুকে, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি এই জানোয়ার শিকারকে মারে কিন্তু খায় না? আশ্চর্য ব্যাপার না? হ্যাঁ, আশ্চর্য তো বটেই, কিন্তু বস, এর থেকেও আশ্চর্য আর একটা কথা আছে। সেটা কি? সেটা এই লোকটির শরীরে রক্তের একটি ফোঁটাও নেই। এর শরীরে এক ফোঁটাও রক্ত নেই? না, এরকম মনে হচ্ছে জানোয়ারটা এর উপর হামলা করে একে খায়নি, শুধুমাত্র রক্ত চুষে নিয়েছে। দেখো সালুকে, এমন কোন জানোয়ার আছে যে শিকারকে মেরে শুধুমাত্র রক্তটাই চষে? এটা তো বাঘ, চিতা বা নেকড়ে হতে পারে না। হ্যাঁ, সেটা ঠিক। আর একটা কথা বস, যখন জানোয়ারটা এর উপর হামলা করেছিল, তখন ও নিজেকে বাঁচানোর জন্য হাত পা তো ছুঁড়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু এর শরীরে কোনো ক্ষত, কোনো আঘাতের চিহ্ন নেই। ওর জামা কাপড়ের মধ্যে কোনো জানোয়ারের লোমও নেই। আচ্ছা সালুকে, একটা কথা বলো, যে জানোয়ারটা এই লোকটাকে কামড়েছে এখানে, যেখানে ওই জানোয়ারের দাঁতের দাগ রয়েছে, আচ্ছা ওর আশেপাশে কি কোনো লালা লেগে আছে বা কোনো থুতু? না বস, তুমি শুনে খুব অবাক হবে, আমি খুব ভালো করে চেক করেছি, এক ফোঁটাও থুতু নেই। কি? না না, এটা কিভাবে হয় সালুকে? কামড়ানোর দাগ আছে আর থুতু নেই? আরে নেই ভাই, আমি চেক করেছি ভালোভাবে। আমি আরো কিছু টেস্ট করছি, যখনই কিছু জানতে পারবো আমি তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, মানুষজনকে সাবধান করে দিতে হবে এই জানোয়ারের থেকে সাবধানে থাকতে। চললাম। বিবেক, আজকে রাতে তুই কিন্তু আমাকে গিয়ে বাড়ি ছেড়ে আসবি প্লিজ। যেটা আমি ভাবছি সেটা সত্যি হতে পারে না। খুব বাজে একটা স্বপ্ন ছিল, খুব বাজে।
কিন্তু আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারি না। আমাকে কিছু করতেই হবে, আর কোনো রাস্তা নেই। আমাকে কিছু করতেই হবে। ভালো মতো বেঁধে ফেলেছি, এবার এই গিটটা খুলবে না, এবার আর কিচ্ছু হবে না। স্টার্ট হয়ে যা। এইরকম ফাঁকা রাস্তায় আমাকে বিপদে ফেলিস না। স্টার্ট হয়ে যা। ড্যাম ইট। এত রাতে এবার কার কাছে সাহায্য চাইবো? আধ ঘন্টার বেশি হয়ে গেল। ওই মেকানিককে ডেকেছি, ইডিয়েটটা এখনো এলো না। হ্যালো, হ্যাঁ রেডি গ্যারেজ। আসলে আমি সমীরা বলছি। আমি আপনাকে বলেছিলাম না মেকানিক পাঠানোর জন্য, এখনো আসেনি। কি? কিন্তু আমি তো আপনাকে বলছি না যে ও এখনো আসেনি এখানে। হ্যাঁ দেখুন প্লিজ, ফোন করে একটু জিজ্ঞেস করুন। আরে ফর গড সেক, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে এখানে পাঠান। থ্যাংক ইউ। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আমার হাত। এসব কি হচ্ছে? এটা সত্যি হতে পারে না, এরকম হতে পারে না। এসব কেন হচ্ছে? এসবের কি মানে? এরকম কি হতে পারে রাতে যেটা আমার মুখ আর হাতে রক্ত চলে আসে?
আমার তো কিছু মনেও থাকছে না। নমস্কার, প্রভাতী অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আসুন শহরের বিশেষ বিশেষ ঘটনাগুলি একবার শুনে নেওয়া যাক। গত কয়েকদিন ধরে শহরে ঘটা সিরিয়াল কিলিং এর ঘটনাগুলোর মতোই গাড়ির পাশে একটি মেয়ের লাশ খুঁজে পাওয়া গেছে। পুলিশ এবং স্থানীয় মানুষের বিবরণ অনুযায়ী এই কাজ কোনো জঙ্গলি জানোয়ারের। মেয়েটির গলায় জঙ্গলি জানোয়ারের দাঁতের চিহ্ন পাওয়া গেছে, যার থেকে প্রমাণ হয় মেয়েটিকে কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করেছিল। কিন্তু শহরের মাঝখানে এরকম ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার কি করে আসতে পারে? এই বিষয় নিয়ে আমরা পুরো দিন আপনাদের সঙ্গে রয়েছি। আপনার সকাল সুন্দর হোক। এইসব আমি তো নয়। না, স্যার, ম্যাডাম আমাকে ফোন করে ডেকেছিল। যখন আমি আসছিলাম তখন আমার রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল। তারপর গ্যারেজ থেকে আমি আর একটা গাড়ি আনাই, আর যখন এলাম তো এটা দেখলাম। তুমি এখানে কটার সময় পৌঁছেছো? ওই স্যার, ভোর 5টা, 5:30। 5:30টার সময়। আর তোমার শেষবার এই ম্যাডামের সঙ্গে কখন কথা হয়েছিল? শেষবার ফোন করেছিল রাত্রি 1:30 হবে। রাত্রির 1:30টার সময়? তার মানে এই খুনটা রাত্রি 1:30 থেকে সকাল 5:30টার মধ্যেই ঘটেছে। ঠিক আছে। স্যার, স্যার এই দেখুন স্যার, ওর ঘাড়েও এই কামড়ানোর দাগ আছে। আর স্যার ওর শরীরে আর কোথাও কোনো চিহ্নই নেই। আর স্যার এরও কিন্তু বেশি রক্ত বেরোয়নি, এই দেখুন। এটা ওই খুনিটারই কাজ মনে হচ্ছে, যে আগের খুনটাও করেছিল। আর স্যার এখানে রাস্তার আশেপাশে কোনো জঙ্গলও নেই। এখানে কোনো জঙ্গলি জানোয়ারের আসাটা মুশকিল স্যার। একটু অদ্ভুত মনে হচ্ছে, তবে হয়তো কোনো ক্ষুধার্ত জঙ্গলি জানোয়ার শহরের মধ্যে ঢুকে পড়েছে। সে মানুষগুলোকে মারছে কিন্তু খাচ্ছে না তাদের। স্যার, হ্যাঁ কাজল? স্যার এই দেখুন স্যার, এর নখের মধ্যেও রক্ত লেগে আছে স্যার। ও, এর নখ তো ভেঙে গেছে দেখছি। দেখে তো মনে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এই মহিলা খুনিকে নখ দিয়ে আঁচড়ে দিয়েছিল। ঠিক আছে, এর নখের রক্ত থেকে ডিএনএ স্যাম্পল পাওয়া যেতে পারে। সেটা থেকেই বোঝা যাবে যে কোন জানোয়ারটা শহরে এইরকম আতঙ্ক ছড়াচ্ছে। হ্যাঁ সালুকে। এসো এসিপি সাহেব। বস, একদম কারেক্ট টাইমে এসেছো। এই মেয়েটির নখের মধ্যে যে মাংস এবং রক্ত পাওয়া গেছিল, ডক্টর সারিকা ও রিপোর্টটা নিয়ে একদম এলো বলে। এবার জানতে পারা যাবে যে এটা কোন জানোয়ার। এক্স্যাক্টলি। একের পর এক শিকার করে যাচ্ছে জানোয়ারটা, অথচ কেউ দেখতে পাচ্ছে না কেন? আর বস, এইবার জানোয়ারটা এই মেয়েটির কাঁধেও কামড়েছে। এ দেখো, দেখতে পাচ্ছ এই দুটো চিহ্ন? এটা কোনো একটা জানোয়ারের ধারালো দাঁতের চিহ্ন, ক্যানাইন টিথ। ও, তার মানে সালুকে এবার ওই জানোয়ারটা এই মেয়েটার কাঁধে দাঁত দিয়ে কামড়ায়, আর তারপরে ওর নখ দিয়ে গলাটা ফেলে দেয়। একদম ঠিক বস, এই দাঁত কোনো ছোট জানোয়ারের হবে। ছোট জানোয়ারের? আচ্ছা সালুকে, ছোট জানোয়ার এতটা শক্তিশালী হতে পারে? স্যার। হ্যাঁ সারিকা। স্যার রিপোর্ট চলে এসেছে। জানা গেল কোন ধরনের জানোয়ার? হ্যাঁ স্যার। স্যার মাংস আর রক্ত থেকে এটা জানা গেছে যে এটা কোনো জানোয়ার নয়, খুনি একজন মানুষ। কি? কোনো মানুষ? তার মানে এই সমস্তগুলো কোনো লোক করছে? হ্যাঁ স্যার, একজন মানুষই এসব কিছু করছে। কোনো মানুষই হবে। আর স্যার মাংস আর রক্তর সঙ্গে একটা কেমিক্যালও পাওয়া গেছে। কেমিক্যাল? কিসের কেমিক্যাল? স্যার এই কেমিক্যাল মেকআপ বানানোর জন্য ব্যবহার করা হয়, সাদা রঙের মেকআপ। কেমিক্যাল যেটা মেকআপ বানাতে কাজে লাগে, সাদা রঙের মেকআপ। এখনো বিশ্বাস করতে পারছি না স্যার। আমরা তো ভাবছিলাম এই খুনগুলো কোনো জানোয়ার করছে, এ তো দেখছি কোনো মানুষ খুন করছে। ও শুধু খুনই করে না, রক্ত চুষে নেয়। স্যার আগেও একটা কেস এসেছিল মানুষকে কর,
তাতে সে মানুষের মাংস খেত, কিন্তু এ কেমন খুনি যে শুধু রক্তই খায়? অভিজিৎ, এ শুধু রক্তই চষে না, সাদা রঙের মেকআপ মেখে ঘুরে বেড়ায়। স্যার, এই সাদা রঙের মেকআপ তো সার্কাসে যারা কাজ করে সেই জোকার, নাটকে যারা কাজ করে বা এই টিভি অ্যাক্টররা ইউজ করে স্যার। হ্যাঁ অভিজিৎ, কিন্তু শহরে তো অনেকগুলো নাটকের দলে শো হয়, কতগুলো টিভি সিরিয়াল আর সিনেমার শুটিং হয়, খুঁজে বের করবে কিভাবে? স্যার এক্ষুনি খোঁজ নিয়ে নিচ্ছে কোথায় কি চলছে। এই দেখুন স্যার, 3টে সার্কাস, 15টা নাটক, 30টা টিভি সিরিয়ালের কাজ চলছে। অভিজিৎ, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, খোঁজ নিতে হবে। না, বোধহয় সব জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। এই দেখুন, এই নাটকটা 3 দিন পর ওপেন হতে চলেছে, আর এর অ্যাক্টর সাদা মেকআপ লাগিয়ে ঘুরছে। ভ্যাম্পায়ারের গল্প নিয়ে করছে ওরা। ভ্যাম্পায়ার মানুষের রক্ত চষে। আমি জানি এই সম্পর্কে আমি তোমার সঙ্গে ভালো থাকতে পারবো না, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতেও পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। না, আমি তোমাকে কোনো সমস্যায় পড়তে দেব না। 1 মিনিট, বন্ধ করুন এসব, আপনারা বন্ধ করুন। আরে এরা কারা? আরে এরা রিহার্সালের মধ্যে কি করে এলো? আমরা সিআইডি থেকে এসেছি। আসুন আসুন, ওপরে আসুন। শহরে খুন হচ্ছে, সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি আমরা। খুন? হ্যাঁ খুন, 4-4টে খুন হয়েছে। আর আমাদের সন্দেহ আপনাদের মধ্যেই কেউ খুনি। এ আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, ওই লাশের নোকটায় আমরা সাদা মেকআপের জিনিস পেয়েছি, যা নাটকে ব্যবহার করা হয়। আসুন আপনারা সবাই এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ুন। সবাই আসুন, আপনারা আসুন, লাইনে দাঁড়ান। আপনারাও আসুন এদিকে, চলুন। আপনি মুখোশ করুন। আপনিও, ডাইরেক্টর আর প্রডিউসার, আপনারাও চলে আসুন। আপনারাও লাইনে দাঁড়িয়ে পড়ুন, তাড়াতাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি। এবার শুনুন, আমরা আপনাদের থুতুর স্যাম্পল নেব, থুতুর ডিএনএ টেস্ট করার জন্য। তো প্লিজ কোঅপারেট করুন। বিবেক, শুরু করে দাও স্যাম্পল নিতে। সবাই এখানে আছে কি? কেউ বাদ যায়নি তো? হ্যাঁ স্যার, একজন অভিনেতা আছে, উনি কস্টিউম চেঞ্জ করছেন। তাহলে যান, ডেকে নিয়ে আসুন ওনাকে। মুখটা খোলো, জিপটা উপরে তোলো। ঠিক আছে, তোমার নাম কি? বলুন। বলুন স্যার, এখানে আশেপাশে অনেকগুলো নাটকের রিহার্সাল চলছে, ওরাও সবাই সাদা মেকআপ ব্যবহার করে, কিন্তু আপনারা আমাদের ওপরেই সন্দেহটা করছেন কেন? তার কারণ ভ্যাম্পায়ারের উপর শুধু আপনারাই নাটক করছেন। স্যার, এই অভিনব। ও তাহলে তুমি অভিনব? তোমার দাঁত দাও, দাঁত দাও। বিবেক, এরও থুতু স্যাম্পল নাও। মুখ খোলো, বড় করে খোলো, জিপটা উপরে তোলো। স্যার, হয়ে গেছে কি? এত তাড়াহুড়ো কিসের? একটু বাকি আছে। এবার হয়ে গেছে অভিনব, এবার হলো। একটা কথা মন দিয়ে শুনুন, যতক্ষণ আমাদের তদন্ত পুরো না হচ্ছে আপনাদের মধ্যে কেউ কেউ এই শহর ছেড়ে যাবেন না, বুঝেছেন? এসো এসিপি সাহেব, এসো। শালুকে আমি তোমার মুখ দেখতে আসিনি, থিয়েটারের থেকে আনা জিনিসের মধ্যে কি পাওয়া গেছে সেটা জানতে এসেছি। কেন? আমার মুখটা কি এমন খারাপ? হ্যাঁ,
বরং আমার গার্লফ্রেন্ড বলতো আমি নাকি খুব হ্যান্ডসাম আর স্মার্ট লোক। স্যার স্যার, যে মেকআপের স্যাম্পল আপনারা থিয়েটার থেকে এনেছিলেন আর লাশের নখ থেকে পাওয়া স্যাম্পল দুটোই ম্যাচ করেছে। ম্যাচ হয়ে গেছে? আর ওই ডিএনএ থিয়েটারের কোনো লোকের সঙ্গে ম্যাচ হয়েছে? ডিএনএ হয়েছে বস, ডিএনএও ম্যাচ হয়েছে। কার সাথে? থিয়েটারে কাজ করা একজন অ্যাক্টরের সঙ্গে। অ্যাক্টরের সঙ্গে? কি নাম ওর? ওর নাম অভিনব। অভিনব? অভিনব সেই অ্যাক্টর যে রক্ত চুষে মেরে ফেলার ভ্যাম্পায়ারের অভিনয় করে নাটকে। স্যার, আমি ভ্যাম্পায়ারের উপর অনেক সিনেমা দেখেছি, ওরা এরকমই করে। রাতের অন্ধকারে শিকারকে খুঁজে তাকে মেরে তার রক্ত চুষে খায় স্যার। এগুলো সিনেমায় হয়, বাস্তবে হয় না, বুঝেছো? আমার তো এটাই মনে হয় স্যার, এই অভিনব শুধু নাটকেই ভ্যাম্পায়ার নয় স্যার, এই সত্যিকারের একটা ভ্যাম্পায়ার স্যার। আচ্ছা আচ্ছা বস, আর একটা কথা, ওই মেয়েটির কাঁধের ওপর দাঁতের দুটো দাগ আছে, মনে আছে? হ্যাঁ। আর এই দাঁত তোমরা থিয়েটারের থেকে এনেছিলে? হ্যাঁ। যেটা অভিনব লাগাতো নাটকে? হ্যাঁ। এসো আমার সঙ্গে। এই আপেলের উপর দাঁতের দাগ, আর এই মেয়েটির কাঁধের উপর দাঁতের দাগ। এই দাগটা একই রকম যেমন মেয়েটির কাঁধের উপর রয়েছে। একই রকম নয় সালুকে, বরং এটাই সেই দাগ। তাহলে অভিনবই হবে, যে একের পর এক খুন করে শহরে আতঙ্কের সৃষ্টি করছে। কিন্তু কেন? কোথায় অভিনব? কোথায় অভিনব? স্যার, আপনি আজ আবার আমাদের রিহার্সালে এসেছেন। স্যার, কাল আমাদের শো, প্লিজ। যতক্ষণ না খুনি ধরা পড়ছে ধরে নিন আপনাদের রিহার্সাল বন্ধ, বুঝেছেন? ডেকে পাঠান ওই ভ্যাম্পায়ার অভিনবকে, ডাকুন। অভিনব কি করছে স্যার? সব টেস্টের রিপোর্ট চলে এসছে। অভিনব ইসে যে রাতে সব খুনগুলো করছে। কি? অভিনব খুনি? হ্যাঁ, অভিনব। কোথায় সে? তাড়াতাড়ি বলুন। জানি না স্যার, একটু আগেও তো এখানেই ছিল। স্যার, তাহলে কি আমাদের দেখে পালিয়ে গেল? পালিয়ে যাবে কোথায়? এদিকেই কোথাও লুকিয়ে আছে, খোঁজো ওকে। আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। লাশের হাতে যে রক্ত লেগেছিল সেটা তোমার, দাঁতের চিহ্ন, মেকআপ সব তোমার, আর বলছো তুমি কিছুই করনি। কালকে রাতে তুমি কোথায় ছিলে? মনে নেই আমার, আজকাল রাতের কোনো কথাই মনে থাকে না। রাতের কথা মনে থাকে না তোর, না? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওঠার পর কি মনে থাকে সেটা বল। চুপ করে থেকে কোনো লাভ নেই, বুঝলি? বল। আমি রাতে শুয়ে পড়ি, কিন্তু যখন আমি সকালে ঘুম থেকে উঠি তো। তাহলে সকালে কি হয়? আমি রাতে ঘুমিয়ে সকালে ওঠার পর আমার হাত আর মুখেতে রক্ত লেগে থাকে স্যার। কিন্তু স্যার, আমার কিচ্ছু মনে নেই, আমার রাতের কোনো কথাই মনে থাকে না স্যার। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি নিজেকে বেঁধে শোয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও তাই হলো। এই রাতে কি যে হয়, খুন কি করে হয়েছে, আমার কিচ্ছু মনে থাকে না। আচ্ছা, কি এবং কিভাবে সেটা তো আমরা খুঁজে বের করব।
আপনারা সারা রাত এখানেই থাকবেন? হ্যাঁ, আর একটা কথা আগে বলে রাখি, খুব বেশি চালাকি করার চেষ্টা করো না। উনি এটা বলতে চাইছেন আমরা সারা রাত তোমার ওপরে নজর রাখবো। তোমার কথা অনুযায়ী আমরাও দেখতে চাই যে তোমার হাতে আর মুখে কি করে রক্ত লেগে যায়। এই ব্যাপারটা নিয়ে তো আমিও চিন্তিত স্যার। রাতে আমার কি হয়, কি করে হয়, কিছুই মনে থাকে না। হয়তো ঘুমের মধ্যে হাঁটার অসুখ আছে, বেহুশ অবস্থায় রাতে গিয়ে লোককে খুন করার অভ্যেস রয়েছে। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কাউকে খুন করিনি। জানি না ওই লাশের নখে কি করে আমার ছালটা কোথা থেকে চলে এলো। সে যাই হোক না কেন, সেটা আজকে রাতেই জানা যাবে। আমরা সারা রাত এখানে বসে তোমার উপর নজর রাখবো। ওকে স্যার, তাহলে আমিও আপনাদের সঙ্গে জেগে থাকবো। না, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমানোটা জরুরি। তখনই এই রহস্যটা ফাঁস হবে, তোমার সাথে রাতে ঠিক কি হয়। প্লিজ শুয়ে পড়ো। অভিনব, অভিনব, সচিন, সচিন, বিবেক, দরজা খোলো। কোনো উত্তর দিচ্ছে না কেন? কোনো গন্ডগোল নেই তো? অভিনব, সচিন, বিবেক, দুজনেই একসাথে এখানে ঘুমোচ্ছে। বিবেক, এই সচিন, ওঠো। স্যার, কি ব্যাপার? হ্যাঁ, তোমাদের দুজনকে অভিনবর উপর নজর রাখার জন্য এখানে পাঠানো হয়েছিল, আর তোমরা নিজেরাই ঘুমোচ্ছ। স্যার, সচিন প্লিজ। অভিনব, অভিনব, ওঠো। রক্ত, 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 এ তো রক্তই। এটা কি করে হতে পারে? উত্তরটা তোমাদের দেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা দুজন তো এখানে ঘুমোতে এসেছিলে। স্যার, এটা কি হচ্ছে? আবার রক্ত? তার মানে কি আবার? হ্যাঁ অভিনব, শহরে আরো একটা খুন হয়েছে, আর একদম একইভাবে। স্যার, আপনি এটা ভাবছেন না তো যে ওই খুনটা আমি করেছি? সেটা তো জানতে পারা যাবেই। লাশের নখের মধ্যে চামড়া পাওয়া গেছে। তোমার শরীরে কোনো নতুন আঘাতের চিহ্ন নেই তো? একটু দেখো তো। এটা তো অনেক পুরনো স্যার। না স্যার, কোনো চোট নেই। মানে এই খুনটা আমি করিনি। ওকে, টি শার্ট খোলো। কুইক, টি শার্টটা খোলো। অভিনব, আমাদের সাথে চলো, তোমার ডিএনএ টেস্ট করাবো আমরা। স্যার, আমরা আরো একবার ডিএনএ টেস্ট কেন করছি? এই লোকটাও তো ঠিক সেইভাবেই মারা গেছে যেইভাবে আগের দুটো খুন হয়েছিল। হ্যাঁ ফেডরিক, কিন্তু কাউকে সন্দেহ করার আগে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা খুব জরুরি। কিছু লোকের তো ডিউটি করার সময় ঘুম পেয়ে যায়, তা না হলে এই খুনটা আমরা আটকাতে পারতাম। হ্যাঁ সালুকে, কি জানা গেছে বলো? এও তো খুনিকে আসছে না? তাহলে এর নখে যে রক্ত লেগে আছে সেটা অভিনব ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে? হ্যাঁ ভাই, ম্যাচ হয়েছে, কিন্তু এখন চুপ করো, আমি অন্য কিছু খুঁজছি। আরে ডিএনএ ম্যাচ করছে কি সালুকে? তাহলে আর কি খুঁজছো তুমি? আরে ভাই, 1 মিনিট থামো না।
দারুণ জিনিস বস, এক মিনিট দাঁড়াও, আমি বলছি। স্যার আমাদের এক্ষুনি অভিনবকে গ্রেপ্তার করা উচিত, যাতে অন্য কাউকে আর হামলা না করতে পারে। 1 মিনিট বিবেক, স্যার যেটা টেস্ট করছেন ওটার রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে পুরো কেসটাই পাল্টে যাবে। এতে আবার টেস্ট করার মতো কি আছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অভিনব রাতের অন্ধকারে নির্জন রাস্তায় গিয়ে নিজের শিকার খোঁজে, তারপর তাকে মেরে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। আরে ভাই ফ্রেডি, 1 মিনিট চুপ করো না, 1 সেকেন্ড চুপ করো, আমি এক্ষুনি বলছি। তাহলে এটার মানে কি দাঁড়ায় শাহরুখে? এটার মানে এই বস যে অভিনব কাল রাতে বাইরে যায়নি। কি? দেখো শাহরুখে, অভিনব কালকে রাত্রে ঘরের বাইরে যায়নি? না। তাহলে লাশের আঙ্গুলে অভিনবর রক্ত আসলো কিভাবে? সেটা বলতে পারবো না যে রক্ত কি করে এসছে। আমি এইটা জানতে পেরেছি, অভিনব কালকে বাড়িতেই ছিল, বাইরে যায়নি। কেননা ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, ওর থুতু থেকে আমরা ওষুধ পেয়েছি স্যার। ও, ওর থুতু থেকে ঘুমের ওষুধ পাওয়া গেছে? আগে হ্যাঁ। তাহলে এটা হতে পারে বিবেক যে সচিন আর তোমাকে দুজনকেই ঘুমের ওষুধ দেওয়া হয়, যার কারণে তোমরা ওখানে ডিউটির সময় ঘুমিয়ে পড়েছো। সেটা হতেই পারে। খুন করার আগে অভিনবকে কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আর ওকে অজ্ঞান করে দিয়েছিল, আর খুন করে ওখান থেকে উধাও হয়ে যায়। যখন অভিনবর জ্ঞান ফিরে আসে তখন ওর মনে হয় যে খুন ও নিজেই করেছে। তার মানে স্যার কোনো একটা জানোয়ার আছে যে অভিনবকে ঘুম পাড়িয়ে এই খুনগুলো করছে। ফেডরিক, এটা জানোয়ার নয়, এ কোনো বিকৃত মাথার মানুষ যে এটা করতে পারে। প্রথমে আমাদের এটা জানতে হবে যে অভিনবকে এই ঘুমের ওষুধ কে দিয়েছে, কিভাবে দিয়েছে আর কোথায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গত রাতে তুমি আর বিবেক এই গ্লাস থেকে জল খেয়েছিলে নাকি অন্য কিছু খেয়েছিলে? স্যার সেরকম তো কিছু খাইনি, শুধু জল খেয়েছি। আর অভিনব এই কাপে কফি খেয়েছে। জলে ড্রাগস মেশানো হয়েছিল। যে বোতল থেকে আমরা জল খেয়েছিলাম নিয়ে আসছি আমি। তাড়াতাড়ি নিয়ে আসো। এতেও ড্রাগ ছিল। তোমাদের 3 জনকেই ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, সেই জন্যই ঘুমিয়ে পড়েছিল তোমরা। স্যার এই সে বটল যেখান থেকে জল খেয়েছিলাম। এতে তো ড্রাগ নেই। স্যার এটা কি করে হতে পারে? জল তো এই বোতল থেকেই খেয়েছি। যদি বোতলে ড্রাগস না থাকে তাহলে এই গ্লাসে এসে কি করে এলো? হতে পারে যে শুধু এই গ্লাস আর কাপের মধ্যে ড্রাগ দেওয়া ছিল। স্যার যে কাজটা করেছে সে জানবে কি করে যে এই বোতল থেকে আমরা জল খাবো? সেটাও হতে পারে। এক কাজ করো, এখানে যতগুলো গ্লাস আর কাপ আছে সব নিয়ে এসো। এক এক করে প্রত্যেকটা ভালোভাবে পরীক্ষা করো।
সবগুলোতে ড্রাগ লাগানো হয়েছে। তার মানে হলো কেউ বাড়ির প্রত্যেকটা গ্লাসে প্রত্যেকটা কাপে ড্রাগ মিশিয়ে দিয়েছে, যাতে আমরা যাই খাই না কেন আমাদের শরীরে ড্রাগ চলে যায়। হ্যাঁ সচিন, অনেক বুদ্ধি খরচ করেছে খুনিটা। প্রথমেই ড্রাগ দিয়ে তোমাদের তিনজনকে অজ্ঞান করেছে, আর তারপর সে অভিনবর দাঁতে আর হাতে রক্ত মাখিয়ে দিয়েছে, ওর ছাতির উপরে দাগ করেছে, তারপর অভিনবর চামড়া নিয়ে লাশের নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে আমি খুনি নই? ও যদি খুনি না হয় তাহলে খুনটা করলো কে? এমন কেউ নেই তো যে অন্য লোকের রক্ত পান করছে? সেটা তো আমাদেরই খুঁজে বের করতে হবে সচিন। অভিনব, তুমি ছাড়া এই বাড়িতে আর কে যাওয়া আশা করে? কে হতে পারে যে বাড়ির মধ্যে ঢুকে এভাবে ড্রাগ মেশাতে পারে? আমি তো বাড়িতে একাই থাকি, বন্ধুদের সঙ্গে দেখা করি, তাও বাড়ির বাইরেতে। সেরকম তো কেউ আসে না? কেউ তো আছেই, সে খুব সহজেই তোমার বাড়ির মধ্যে ঢুকে এইসব কাজ করেছে। হ্যাঁ স্যার, আরেকজন রয়েছেন যার কাছে আমার বাড়ির চাবি থাকে, আমার মেয়েড লতা। ও লতা? হ্যাঁ সাহেব, এইসব আমি করেছি। ওই লোকটা আমাকে অনেক টাকা দিয়েছিল সাহেব, আমাকে ক্ষমা করে দাও। লজ্জা হওয়া উচিত তোমার নিজের মালিকের সঙ্গে বেইমানি করতে। তুমি জানো যে ওই ওষুধে কারোর প্রাণ চলে যেতে পারে? ওই ব্যাপারে আমি কিচ্ছু জানি না সাহেব। ওই লোকটা বলেছিল যে সাহেবের কিচ্ছু হবে না, শুধু ওনার ঘুম পাবে। আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমাকে ক্ষমা করুন। আচ্ছা, লোকটার বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? কেমন দেখতে ওনাকে? ওই লোকটা মুখোশ পড়েছিল। মুখোশ? কিরকম মুখোশ? খুব ভয়ঙ্কর মুখোশ ছিল সাহেব। ওর মাথার অর্ধেকটা চুল ছিল না, খুব বড় নাক ছিল সাহেব, আর বুড়ো দুটো খুব মোটা ছিল। খুব ভয়ঙ্কর মুখোশ ছিল সাহেব। ওর মুখোশটা একটা বুড়োর মতো ছিল সাহেব। এমন মুখোশ তো আমরা অভিনবর নাটকে দেখেছি। ওই নাটকের দলে কেউ পড়েছিল ওই মুখোশ? এটার একটাই মানে দাঁড়ায় যে খুনি অভিনবদের নাটকের দলেরই কেউ। আজ আমি খুশি। আর কয়েক ঘন্টা পরেই আমাদের নাটক শুরু হতে চলেছে। সিআইডি চক্করে মনে হচ্ছিল বোধহয় হবেই না, কিন্তু থ্যাংক গড যে অভিনব ধরা পড়েছে। এখন সব ঠিক। অভিনব, তুমি তুমি এখানে কি করে? তোমাকে তো সিআইডি অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, আমার তো জেলে থাকা উচিত ছিল, আর সিআইডি সঠিক সময় জানতে পেরে গেছে যে আমি নির্দোষ। খুন তো তুমি করনি? না, আমি কোনো খুন করিনি, বরং তোমাদের মধ্যে থেকেই আমাকে কেউ ফাঁসাচ্ছিল। আরে কি ক্ষতি করেছি আমি তোমাদের? কেন করছো তোমরা এসব আমার সাথে? কেন এত ঘেন্না করো আমাকে? যাকে সে যেই হোক, বাইরে চলে এসো। কোনো ব্যাপার নয়, আসতে হবে না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি ওকে ছাড়বো না। আমি আমার বদলা নিয়ে ছাড়বো। এই নাটক আমাদের সবার জন্য আগে এগোনোর একটা অপরচুনিটি ছিল, কিন্তু এখন আমি এই নাটক হতে দেব না। কারণ নাম ডুববে, কারোর টাকা, আর বাকিরা তো আগে কখনো কাজও পাবে না কোথাও। সবাইকে বরবাদ করে দেবো আমি। অভিনব, অভিনব, তুমি এরকম করতে পারো না। আপনি দেখুন না, একটু আটকান না ওকে, একটু আটকান। প্লিজ কিছু করুন, এই নাটকটায় আমার অনেক আশা জড়িয়ে। প্লিজ স্যার কিছু করুন না। আমাদের পুলিশকে ডাকা উচিত। না স্যার, আমাদের ওকে বোঝানোর চেষ্টা করতে হবে। যখন ওর মাথা ঠান্ডা হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে স্যার। তুমি ঠিক বলেছ,
আমাদের ওর সাথে কথা বলা উচিত। অভিনব, দাঁড়িয়ে যাও, কেউ আমার কাছে আসবে না, আমার কারোর সাথে কোনো কথা বলার নেই। ওর মাথা খারাপ হয়ে গেছে, আমি ওর সাথে কথা বলছি। একটু সাবধানে যাবেন। অভিনব, এই ওখানেই দাঁড়াও, নাহলে আমি লাভ মারবো এখান থেকে। না না বাবা না, আমাদের মধ্যে কেউ তোমার ক্ষতি কেন চাইবে? আমি জানি যে তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঠিক আছে, তুমি খুন করোনি। দেখো, আমরা 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 সবাই মিলে খুনিকে ধরার চেষ্টা করব। আমরা জানি যে তুমি তুমি কোনো খুন করোনি। আমি আমি খুনিকে খুঁজে বের করব। উঠে এসো, উঠে এসো, আমার কথা শোনো, আমাকে হাতটা দাও। এই তো, খুব ভালো। হাত ফসকে যাচ্ছে, হাত ফসকে যাচ্ছে, ধরে থাকো, হাতটা ধরে থাকো। আরে ওকে কেউ বাঁচাও, ওকে কেউ বাঁচাও, তোমরা ওকে বাঁচাও। বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে ও। বেঁচে আছে? বাহ রে বাহ, প্রডিউসার সাহেব, বাহ, আপনি তো অভিনবর থেকেও বড় অ্যাক্টর মনে হচ্ছে। মানে এসব এসব আপনাদের সাজানো ছিল? আগে হ্যাঁ, না হলে আসল খুনের বিষয়ে কি করে জানতে পারতাম? এটা তো আমরা ভালো করে জানতাম যে খুনি যেই হোক, সে অভিনবের উপরে কোনো প্রতিশোধ নিতে চাইছিল না আদৌ। আর অভিনবকে ফাঁসিয়ে দিয়ে কেউ পাবেই বাকি। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো বড় কারণে হয়েছে বলবার জন্য, তাই না? আর আমরা বুঝেছিলাম যে ওই বড় কারণটা তোমার নাটকের সঙ্গে জড়িয়ে আছে। আর এই জন্য আমি অভিনবকে দিয়ে তোমাকে বলিয়েছিলাম যে ও তোমাদের নাটক বরবাদ করে ছাড়বে। আর আসল খুনি নিজে থেকেই সামনে চলে এলো। এখনো পালাবার ইচ্ছা? আমি বলছি স্যার, অভিনব অভিনব আমার খেলার একটা বোর্ডে ছিল। আমি আমি আজ পর্যন্ত অনেক নাটকে পয়সা ঢেলেছি, কিন্তু লোকসান ছাড়া আমি কিছুই পাইনি। এটা এটা আমার শেষ সুযোগ ছিল স্যার। তো এসবের মধ্যে এই অভিনব কি করে এসে পড়লো? হ্যাঁ, এই নাটকের টিকিট কেউ কিনছিল না, আর না কেউ টাকা ঢালতেও রাজি ছিল। যে তুমি ভেবেছিলে টিভিতে দেখালে খুব জনপ্রিয়তা পাবে, যে তোমার অভিনেতা ভ্যাম্পায়ার সেজে মানুষের রক্ত চুষে খায়, আর এই সমস্ত দেখার জন্য দর্শক উপচে পড়ুক নাটকে, আর তুমি টাকা কামাতে থাকবে। আর সেই জন্য তুমি অভিনবের কস্টিউম থেকে সেই নকল দাঁত চুরি করেছিলে, আর এই সব খুনগুলো করেছো। লাশের পাশে সেই সব প্রমাণ রেখেছো যাতে সব সন্দেহ অভিনবের উপর যায়, তাই না? এবার জেলে বসে নানান রকম ফোন দিয়ে তো টাকা কামানোর জন্য ফাঁসির হুকুম হওয়া পর্যন্ত